নিজুম মজুমদার যখন জোর গলায় বলছেন পৃথিবীর যে প্রান্তে থাকুক শফিকুল আলম তাকে ডেকে এনে তিনি শাস্তি নিশ্চিত করবেন, তখন এই নিজুম মজুমদার কিন্তু বাংলাদেশের কোনো প্রান্তেই অবস্থান করছে না। আপনার জাতির আব্বা আছে না, আব্বা, আপনার এই জাতির আব্বা হিসাও বাংলাদেশের এই 24-এর বিপ্লবের বিপ্লবী সাথীদেরকে কোন প্রান্ত থেকে আপনি শাস্তি নিশ্চিত করতে পারবেন না, আর সে সুযোগ আপনি পাবেন না। আমি জানি যে আপনারা পেইড এজেন্ট, আমি জানি যে আপনারা নিশ্চিত কোনো একটি গোষ্ঠীর দালাল। এই ঘৃণিত ছবির উপরে ডাস্টবিন বানিয়ে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন এই শফিকুল আলম। এ কারণে আজকের এই শফিকুল আলমের উপরে নিজুম মজুমদারের এত ক্ষোভ। নিজুম মজুমদার সাহেব, 16 বছরে তাদের একটা পশম ছিঁড়তে আপনি পারেননি, আপনার দলের কেউ পারেননি। সেই মেজর ডালিম, রাশেদ চৌধুরীরা এখন কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছে। এই বাংলাদেশের এই যে 24-এর বিপ্লব হয়েছে, এই বিপ্লবের দিনে আপনি কেন পালিয়ে গেলেন? আপনার মা কেন পালিয়ে গিয়েছে? আপনার মা কেন সাহস করে দেশে থাকতে পারেনি? আপনি তো আমাকে বারবার বলতেন পারলে দেশে আসেন। আপনারা আওয়ামী লীগের সময় ক্ষমতায় থাকতেও কমেন্টস বক্স চালু রাখতে পারতেন না, আজও রাখেন না। কোন হীনমন্যতায়? মানুষকে ভয় পান, জনগণকে ভয় পান? যদি তাই হয় তাহলে আপনার অর্জনটা কি, বীরত্বটা কি? আমরা ভয় পাই না। আমরা 16 বছরও কথা বলেছি, আজও বলে যাচ্ছি, আপনার জাতির অভ্যাসহ সবাই মিলেও বাংলাদেশের এই বিজয়কে ঠেকাতে পারবেন না। নিজুম মজুমদারদের, আওয়ামী লীগদের এবং আওয়ামী লীগদের পোষ্য দালালদের ঘুম নষ্ট করে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আপনারা জানেন 21শে বইমেলায় শফিকুল আলম শেখ হাসিনার যে ঘৃণিত একটি পিকচার, এই পিকচার সম্বলিত ডাস্টবিনে তিনি ময়লা ফেলে সারা পৃথিবীতে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে, বিভিন্ন জায়গায় গর্তে যারা লুকিয়ে আছে, তাদের মননে, মগজে, শরীরের ভিতরে একটি নতুন করে কষ্টদায়ক ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়েছেন। শফিকুল আলমের এই বক্তব্যের পরে, শফিকুল আলমের এই কর্মসাধনটির পরে, শফিকুল আলম যখন মিডিয়ার সামনে প্রকাশ্যে দিবালোকে ডাস্টবিনে ময়লা ফেলে জাতির কাছে শেখ হাসিনার ঘৃণিত পিকচারটি আবার তুলে ধরেছেন, তখন আওয়ামী পাড়ায় এখন হতাশার ছাপ। নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশের আওয়ামী লীগের পেইড এজেন্ট এবং আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অর্থ সম্পদ লোপাটকারী যেই সকল ব্যক্তিরা রয়েছেন, যাদেরকে ছাপাই গিয়ে বিভিন্ন সময় যারা বিতর্কিত হয়েছেন, আওয়ামী লীগের আমলে যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করতে গিয়ে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলারদেরকে বিতর্কিত করেছেন, বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করেছেন, বিএনপি, জামাত, চরমনাই সহ এমনকি বাংলাদেশের আরও ছোট ছোট রাজনৈতিক দলকে যারা নিয়মিত কটূক্তি করতেন, তার মধ্যে অন্যতম এই নিজুম মজুমদারের এখন ঘুম নষ্ট হয়ে গিয়েছে। মজুমদার এখন শুরু করে দিয়েছেন এই শফিকুল আলমকে পৃথিবীর যেখানেই পাবেন সেখান থেকে নিজুম মজুমদার নাকি খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবেন। একমাত্র একজন ব্যক্তি যার কোনো রেহাই নাই, নিজুম মজুমদারের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের কিছু কিছু ব্যক্তিদের তালিকা, যারা কোনোদিন মুক্তি পাবে না, যারা কোনোদিন মাপ পাবে না, যারা কোনোদিন ক্ষমার অযোগ্য, যাদেরকে ক্ষমা করবেই না, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাকে টেনে এনে তারা শেষ করবে, খেয়ে ফেলবে, মেরে ফেলবে, কিংবা তার ভাষ্য অনুযায়ী কোনো রেহাই তাদেরকে দিবে না। তার মধ্যে একজনের নাম এই নিজুম মজুমদার প্রকাশ করেছেন, তিনি হচ্ছেন শফিকুল আলম। কেন প্রকাশ করেছেন? এই শফিকুল আলম কি শেখ হাসিনার মতো খুন করেছেন, মানুষ মেরেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, কিংবা শেখ হাসিনার সন্তানরা যেভাবে ধর্ষণ করেছে, বিভিন্ন জায়গায় মানুষদেরকে নিপীড়ন করেছে, তা করেছেন? না, শুধু একটি কাজ করেছেন, সেটা এই ঘৃণিত ছবির উপরে ডাস্টবিন বানিয়ে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন এই শফিকুল আলম। এ কারণে আজকের এই শফিকুল আলমের উপরে নিজুম মজুমদারের এত ক্ষোভ। কিন্তু নিজুম মজুমদার যখন জোর গলায় বলছেন পৃথিবীর যে প্রান্তে থাকুক শফিকুল আলম তাকে ডেকে এনে তিনি শাস্তি নিশ্চিত করবেন, তখন এই নিজুম মজুমদার কিন্তু বাংলাদেশের কোনো প্রান্তেই অবস্থান করছে না। এই 64,000 বর্গমাইল, 56,000 বর্গমাইলের কোনো প্রান্তে তাকে খুঁজে পাবেন না। চট করে আসা নেত্রী শেখ হাসিনার মতো করে চট করে ঢোকার জন্য কোনো প্রিপারেশন নিয়ে নিজুম মজুমদার কিন্তু বসে নেই। তিনি কিন্তু সেই সুদূর বিদেশে বসে সেখান থেকে হুঙ্কার দিচ্ছে কি, যে আজকের এই শফিকুল আলমকে যেখানেই থাকুক দেশে এনে আজ হোক কাল হোক মৃত্যুর আগে নাকি তার বিচার করবে। আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দিতে চাই। বাংলাদেশের বীর কয়েকজন ব্যক্তি ছিলেন যারা আজও বাংলার মানুষের কাছে যখন কথা বলতে আসে, বক্তব্য দিতে আসে, তখন তাদের বক্তব্যগুলো শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতো বসে থাকে। তার মধ্যে অন্যতম ছিলেন মেজর ডালিম, বজলুল, আপনার রাশেদ চৌধুরী। আপনারা দেখেছেন ইলিয়াস সাহেবের কয়েকদিন আগের দুটো টকশো, এই অনলাইনে তিনি যখন টকশো কিংবা আলোচনার আয়োজন করেছেন, তখন দুজন ব্যক্তির, মেজর ডালিমের সেই লাইভটি একত্রে প্রায় 8 লক্ষ মানুষ দেখতে ছিল, এবং এই রাশেদ চৌধুরীরও লাইভটি প্রায় 1 লক্ষে একসাথে প্রায় একত্রে 2-3 লক্ষ মানুষ দেখেছিল, কিংবা কম বেশি দেখেছিল। এখন সেটা হয়তো মিলিয়নে দুজনের ভিউ হয়ে গিয়েছে। সেই মানুষ দুজন কিন্তু তোমরা পৃথিবীর যেখান থেকে পারো সেখান থেকে খুঁজে এনে 16 বছরে বিচার করার কথা ছিল। নিজুম মজুমদার সাহেব, 16 বছরে তাদের একটা পশম ছিঁড়তে আপনি পারেননি, আপনার দলের কেউ পারেননি। সেই মেজর ডালিম, রাশেদ চৌধুরীরা এখন কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছে, 15ই আগস্ট নিয়ে কথা বলছে, দেশ বিদেশের সকল রাজনৈতিক বিষয়ে তারা কথা বলছে। শোনেন, পায়ের তলার মাটিটার সম্পর্কে আগে জেনে তারপরে বক্তব্য দিতে আসবেন। আমি জানি যে আপনারা পেইড এজেন্ট, আমি জানি যে আপনারা নিশ্চিত
কোনো একটি গোষ্ঠীর দালাল। আমি জানি যে আপনার মূল মাকাম হচ্ছে এই দেশে সেই দেশে নয়, আপনার হচ্ছে ওই পার্শ্ববর্তী দেশ, দাদাবাবুদের দেশ। সে কারণেই আপনাদের সকল পোস্টে, আপনাদের সকল কার্যক্রমে তাদের প্রশংসা ছাড়া আর কিছুই বাংলাদেশের জন্য নেই, বরং বাংলাদেশের ভালো ভালো মানুষ নিয়ে আপনারা বিতর্কিত বক্তব্য রাখেন। আমি মজুমদার সাহেবকে বলতে চাই, নিজুম মজুমদার সাহেব, আপনি আমার টকশো কলিগ, আপনি আমার বয়সে সিনিয়র, আপনার সাথে বহু টকশো করেছি, কিন্তু আজকে আপনার এই বক্তব্যটা শোনার পরে আমার মনে হয়েছে আপনার কাছে এই মেসেজটা যাওয়া খুবই জরুরি, যে আপনি যখন হুঙ্কার দিচ্ছেন পৃথিবীর যেখানে হোক সেখান থেকে আনবেন, তো পৃথিবীর সবচাইতে গোল্ডেন টাইম পাস করেছে আওয়ামী লীগ গত 16 বছর, কিছুই করতে পারেন নাই। পৃথিবীর বহু প্রান্ত থেকে আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনারা উঠিয়ে এনে তারপরে গুম করতে চেয়েছেন, বাংলাদেশে যাওয়ার জন্য হুঙ্কার দিয়েছিলেন, কিছুই করতে পারেননি। রাখে আল্লাহ মারে কে আপনার নেত্রী বলতো, আজ তাই প্রমাণ হয়েছে বাংলাদেশে। জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের জবাবে দেশের জনগণ দিয়েছে। আমি যখন আপনার সাথে টকশো করতাম, আপনি আমাকে অনেক ভাষায় অনেকভাবে টকশোর সৌন্দর্যতাই বলেন সেখানে গায়েল করার চেষ্টা করতেন, আমিও হয়তো আপনাকে অনেকভাবে আমার জায়গা থেকে জবাব দেওয়ার চেষ্টা করতাম। এটা আর্ট, সৌন্দর্যতা, আমি রেসপেক্ট করি, দ্যাট ইজ ফাইন। কিন্তু আপনি যখন বলতেন জোর গলায় যে এই দেশে তারেক রহমান জীবনে আসতে পারবে না, খালেদা জিয়া জীবনে নাই, জামাত শিবির নিধন শেষ, বাংলাদেশে কোনো অস্তিত্বই নাই, বলতেন না? আমার এই বক্তব্য শুনবেন তো মজুমদার সাহেব? বলতেন কিনা? যখন বলতেন তখন তো একটা হৃদয়ের ভিতরে শক্তি নিয়ে বলতেন, কিন্তু সেই শক্তিগুলো কোথায় গেল? কোথায় সেই আজকের আপনারা যে এখন বাংলাদেশ থেকে ল্যাংটা হয়ে পালিয়ে যেতে হয়েছে? শুধু এই দাম্ভিকতার কারণে পালিয়ে যেতে হয়েছে। আপনি বলছেন এই যে আমাদের আপনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্পর্কে আপনি তাকে বলছেন বাংলাদেশের শেখ হাসিনার এই ঘৃণিত পিকচারটি কি শুধু শফিকুল আলমের কাছ থেকে আপনি তাকে যেখান থেকে সেখান থেকে ধরে এনে শাস্তি দিয়ে আপনার সেই মনের খায়েশ পূরণ করবেন? বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি অন্তরে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি মানুষের হৃদয় আজ শেখ হাসিনার এই ঘৃণিত ছবিটি লিপিবদ্ধ হয়ে আছে। এই বাংলাদেশের সমগ্র প্রান্তে যে কোনো ব্যক্তি, শিশু থেকে শুরু করে একেবারে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলে ঘৃণার পাত্র হচ্ছে শেখ হাসিনা। একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, আমরা দেখলাম সেখানে আমাদের বাংলাদেশের প্রথম সারির একজন শিক্ষাবিদ সলিমুল্লাহ খান, তিনি পিছনে দাঁড়িয়ে আছেন আর সামনে বসে আছে আমাদের সাংস্কৃতিক মন্ত্রী ফারুকী। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, একজন ইন্টারপাস উপদেষ্টার পেছনে বাংলাদেশের সবচেয়ে প্রথম সারির একজন গুণীজন শিক্ষাবিদ পেছনে দাঁড়িয়ে আছে কেন? এই ব্যাপারে সলিমুল্লাহ খান উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে কেউ যদি আমাদেরকে ডেকে সম্মান না করে তার দায় কি আমাদের? এবং তিনি বলছেন যে আমরা কেন এই পদক প্রত্যাখ্যান করলাম না, তার উত্তরে তিনি বললেন যে পদক দেওয়ার পরে এই বেজ্জতিটি করা হয়েছে। ইউনূস সরকার বা ইউনূস সরকারকে নিয়ে আমাদের যে আশা, এই আশাগুলো কি আস্তে আস্তে এভাবেই নিয়ে যাবে? ফারুকীর মতো একজন অশিক্ষিত বা অল্প শিক্ষিত ব্যক্তি উপদেষ্টা হলে রাষ্ট্রকে এই দৃশ্য দেখতেই হবে, হয়তোবা সামনে আরও দেখতে হবে। আমার আজকের আলোচনা কিন্তু অন্য বিষয় নিয়ে, কিন্তু এটা দিয়ে আমি শুরু করলাম কেন? কারণ এটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া টপ ট্রেন্ডের একটি বিষয়। প্রফেসর সলিমুল্লাহ খান, তাকে বাংলাদেশে কে না চেনে না? বাংলাদেশের এমন কোনো টেলিভিশন অ্যাঙ্কর নেই, এমন কোনো সাংবাদিক নেই যে তার ইন্টারভিউ নিতে গেলেও তাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলতে হয়। বাংলাদেশে যাকে জীবন্ত লাইব্রেরি বলা হয়, সেই ব্যক্তি পেছনে দাঁড়িয়ে আছেন 21শে পদক হাতে, আর সামনে বসে আছে আমাদের কয়েকজন উপদেষ্টা বা রাষ্ট্রীয় অতিথি। সলিমুল্লাহ খান বললেন, এরা কেউ আমার ছাত্র না, এরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি বিষয়টিকে ভালোভাবে গ্রহণ না করলেও সোশ্যাল মিডিয়াতে ট্রল হওয়া নিয়ে উত্তরও দিয়েছেন, বলেছেন বেজ্জতি করা হয়েছে, তাই পদক প্রত্যাখ্যান করার সুযোগ হয়নি। তার মানে এটি আগে হলে এই পদক তিনি প্রত্যাখ্যান করতেন। প্রফেসর ইউনূস, আমরা আপনার কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করছি। প্রিয় দর্শক, ফারুকীর ব্যাপারে আমরা পূর্বেই যথেষ্ট কথা বলেছি। তাকে কোন ক্যাটাগরিতে উপদেষ্টা বানানো হলো বা উপদেষ্টা হওয়ার কি কি যোগ্যতা তার আছে আমরা জানি না। হয়তো প্রফেসর ইউনূস বা আসিফ নজরুলরাই জানেন, বা যারা উপদেষ্টা বানাবার কারিগর তারাই জানেন কোন যোগ্যতায় এই উপদেষ্টারা নিয়োগ পেয়েছেন। আসছি দ্বিতীয় প্রসঙ্গে। দ্বিতীয় যে প্রসঙ্গ সেটি হলো বইমেলাতে ডাস্টবিন নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া পক্ষে বিপক্ষে যথেষ্ট আলোচনা সমালোচনা চলছে। আমরা দেখলাম আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক ভাই, তিনি শেখ হাসিনার চেহারা বা শেখ হাসিনার ছবি সংবলিত একটি ডাস্টবিনে ময়লা ফেলছেন। আমরা দেখলাম আমাদের অন্যতম একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও সেই ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, এবং বইমেলাতে যারা যাচ্ছেন অনেকেই সেখানে ছবি তুলছে। এক কথায় সেখানে সেলফি জোন হয়ে গেছে এই ডাস্টবিনকে সামনে রেখে। তবে সোশ্যাল মিডিয়াতে এই বইমেলার ডাস্টবিন নিয়ে একটা চমৎকার বিষয় আমাদের নজরে পড়েছে। এতদিন যারা ফ্যাসিস্ট হাসিনার পক্ষে দাঁড়াতে পারেননি, কোনো ছুতো পাননি, কোনো কারণ খুঁজে পাননি, সেই হাসিনার দোসররা এবার ভুলে হোক অনিচ্ছায় হোক নিজের চরিত্র বা নিজের পরিচয় প্রকাশ করে ফেললেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাবেক কলিগ, আমরা চ্যানেল ওয়ানে যখন চাকরি করতাম একসাথে করেছিল, পরবর্তী সাংবাদিকতা ছেড়ে তিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হন, এবং শিক্ষক হওয়ার পর পুরো সময়টা তিনি দেশের বাইরে শিক্ষা ছুটিতে ছিলেন, অর্থাৎ পিএইচডি বা উচ্চতর ডিগ্রির জন্য তিনি বাইরে ছিলেন। তার স্ত্রী
গণমাধ্যম কর্মী, তাকেও আমি ব্যক্তিগতভাবে চিনি, তার সাথে আমার একসময় ভালো সখ্যতা ছিল। তাকেও দেখলাম পোস্ট করেছেন শেখ হাসিনার পক্ষে। তিনি প্রশ্ন তুলেছেন রুচির। তিনি বলেছেন মানসিকভাবে যারা এই কাজ করেছে তারা মানসিকভাবে অসুস্থ। এবং আসিফ নজরুলের শাশুড়ি শাওন, হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী, তিনিও এটা নিয়ে কটাক্ষ করেছেন। একে একে অনেককে দেখছি মানে যারা আওয়ামী দোসর বা ফ্যাসিস্টদের অনুসারী, তারা অনিচ্ছা হলেও এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ফেসে যাচ্ছে। যে মহিলার হাতে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল, গুম হলো, খুন হলো, ক্রস ফায়ার হলো, যিনি আয়নাঘর বানিয়ে বাংলাদেশে একটা গোয়েন্দানামা কারাগার বানালেন, যিনি বাশার আল আসাদের মতো মানুষকে গুম করে নির্যাতন করে হত্যা করেছেন, যাদেরকে তুলে নেওয়ার পর আজ পর্যন্ত আর হদিস পাওয়া যায়নি, এই দেশটাকে ভয়ঙ্কর দিকে যিনি নিয়ে গেছেন, সেই মানুষের বিরুদ্ধে একটা প্রতিবাদ হলো ডাস্টবিন। এইটাকে নিয়ে তারা সমালোচনা করছে। বিগত 15 বছর তিনি যে এত খারাপ কাজ করেছেন এই বিষয়গুলো নিয়ে এরা কেউ কথা বলেনি, এদের এতটুকু গায়েও লাগেনি। কিন্তু যখন ওই নারীকে নিয়ে একটা কি বলবো যে ডাস্টবিন বানানো হলো, পৃথিবীর সব দেশে যে দেশগুলোতে গণতন্ত্রের চর্চা হয়, আপনি কি জানেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে এইভাবে ছবি এঁকে, খালি গায়ে ছবি এঁকে প্রতিবাদ করা হয়েছে তার বিরুদ্ধে? আপনি কি জানেন ইংল্যান্ডে প্রধানমন্ত্রী জেমস ক্যামেরনকে নিয়েও এরকম কটাক্ষের ছবি আঁকা হয়েছে? আপনি কি জানেন উন্নত দেশগুলোতে বিক্ষোভ করে কারো গায়ে ডিম মারা যায়, পানি মারা যায়, সাইড থেকে গালাগাল করা যায় গায়ে টাচ না করে? শেখ হাসিনা যখন ইংল্যান্ডে যেতেন তখন তার গাড়িতে ডিম ছুঁড়ে মারা হতো, কাউকে গ্রেফতার করতে পারতো না, কারণ সেই দেশেই আইনগুলো আছে, তারা গণতন্ত্রের একদম উচ্চ শিখরে বসে আছে। তো যিনি এত মানুষ মারলেন, এত মায়ের বুক খালি করলেন, এত সন্তানকে এতিম করলেন, যিনি পিলখানায় হত্যাকাণ্ড ঘটালেন, যিনি হেফাজতের আলেম হত্যা করলেন, যার হাতে রক্তের দাগ একদম লেগে আছে, সার শরীরে রক্তের দাগ লেগে আছে, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ ডাস্টবিন তৈরি করা হলো আর তাদের গায়ে লেগে গেল। বুঝতে পারছেন কাদের মানসিক চিকিৎসার প্রয়োজন, কাদের রুচির সংকট তৈরি হয়েছে? যারা পতিতাপাড়া থেকে উঠে এসে রুচির প্রশ্ন করেন, আমি মনে করি তাদের বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত, আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। এরা এই দুঃসাহস করে কি করে? একটা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে দাঁড়িয়ে আবারও নতুন করে সেই ফ্যাসিস্টদেরকে স্টাবলিশ করতে চাইছে। এটা খুব ভয়াবহ ব্যাপার। শাওন আসিফ নজরুলের শাশুড়ি বলে বা হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী বলে তাকে আপনারা ছেড়ে দিবেন? এর চেয়ে সম্মানিত, এর চেয়ে বড় মাপের লোকেরাও কিন্তু জেলে আছে। শাওনের মতো একটা মামুলি নারী রাষ্ট্রকে এই প্রশ্ন করতে পারে? প্রফেসর ইউনুসকে কটাক্ষ করতে পারে? আমি দেখলাম সে আমার কলিগের স্ত্রী, যার নামটি আমি তুলতে চাচ্ছি না, তার প্রতি সম্মান রেখে প্রয়োজনে নামটি বলা লাগলে বলবো, তিনি প্রফেসর ইউনুসকে যে কটাক্ষ করে ভিডিও বানাচ্ছেন তার ইউটিউব চ্যানেলে, আমি অবাক হচ্ছি। তার স্বামী এখন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, যদিও দলীয় বিবেচনায় হয়েছেন এমনটিও শোনা গেছে, আমি জানি না কতটুকু সত্য। তার প্রতি রেসপেক্ট থেকে আমি তার নামটা বলছি না, কারণ তাকে আমি পছন্দ করতাম বা করি এখনো। আমার প্রশ্ন হলো এই সরকার আর কত নমনীয় থাকবে এদের ব্যাপারে? যাদের ন্যূনতম লজ্জাবোধ নেই, যারা অজস্র মানুষকে হত্যা করিয়ে নীরব ছিল, যারা এই সরকারকে, যেসব সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা, বিভিন্ন পেশাজীবীরা শেখ হাসিনাকে বা শেখ হাসিনার চামচামি করে তাকে হুজুর হুজুর করে এই জায়গায় এনেছে, ফ্যাসিস্ট বানিয়েছে, শুধু শেখ হাসিনার বিচার হলে হবে? তাদের বিচার হতে হবে না? শেখ হাসিনাকে ফ্যাসিস্ট কারা বানিয়েছে? আমাদের সাংবাদিকরা, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের রাজনীতিকরা, আমাদের ব্যবসায়িকরা, আমাদের আমলারা, আমাদের পুলিশরা, আমাদের সশস্ত্র বাহিনী, সবাই মিলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। শুধু শেখ হাসিনার বিচার হবে, এদের হবে না? আমরা কি দেখলাম চট্টগ্রামে আমাদের নেভি সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা করেছে। আমরা কি দেখলাম আসামি ধরে পাবনার সুজানগরে, আমি সেই ভিডিও দেখলাম, পুলিশ দাঁড়িয়ে আছে, মানে পুলিশ গাড়ির মধ্যে বসে আছে, কয়েকজন হাতে গোনা কয়েকজন লোক এসে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল জোর করে পুলিশের কাছ থেকে। আপনি কি মনে করেন এখানে পুলিশের ইন্ধন নেই, পুলিশের সহযোগিতা নেই গোপনে? রাষ্ট্রের প্রতিটি পদে পদে পুলিশ যারা বা বড় বড় জায়গায় যারা বসে আছে এখন তারা আওয়ামী লীগের লোক, ফ্যাসিস্টদের লোক, মোটা অঙ্কের টাকা দিয়ে টিকে গেছে। যারা এখন রাষ্ট্র কন্ট্রোল করছে তাদেরকে মোটা বান্ডিল দিলে তারা সব ভুলে যাচ্ছে। সো ফ্যাসিস্টদের দোষরা সেখানে বসে আছে, তাই তারা এখনো বহাল তবিয়তে আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ লিফলেট বিতরণ করেছে, আওয়ামী লীগের পেজগুলো দেখা যাচ্ছে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও তারা এই কাজগুলো করছে, আর এই কাজগুলো করে দিচ্ছে কারা? আমাদের উপদেষ্টারা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তার মানে এই রাষ্ট্রকে আবারও ফ্যাসিস্ট রেজিমের হাতে তুলে দেওয়ার জন্য নেপথ্যে কেউ না কেউ কাজ করছে, এবং সেটা আমাদের নাকের ডগায় আমরা দেখছি, বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না। দর্শক, শাওন বলি বা এরকম যারা সুশীল সেজে আছেন ফ্যাসিস্টদের দোষরা, যদি তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেন, তারা আগামী দিন অনেক বড় রকম ঝামেলা তৈরি করবে। আমি মনে করি বইমেলাতে যেই ডাস্টবিন তৈরি করা হয়েছে, পৃথিবীর উন্নত দেশে এই চিত্রগুলো আছে, যারা জানেন না তারা হয়তো প্রশ্ন তুলেছেন। এটা খুব মামুলি প্রতিবাদ, গণতান্ত্রিক উপায় এই প্রতিবাদটি। এবং আমি মনে করি যারা এতদিন বইমেলা জানি, আমি নিজেও বহু বছর বইমেলায় যেতে পারিনি, ইনশাআল্লাহ এবার বইমেলায় যাব, সেখানে ছবি তুলবো, এটা আমার শখ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। আমরা এই মামুলি প্রতিবাদটুকু করতে চাই। আর যারা প্রফেসর ইউনূস সরকারকে নানান ভাষায় নানানভাবে
কটূক্তি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের সাথে আমাদের কোনো গণতান্ত্রিক আচরণ নেই, কারণ 15 বছরে গণতন্ত্র শব্দটা তারা ভুলে গেছে। আর যারা খুনিদের দোষর হবেন তাদেরকে ছাড় দেওয়া যাবে না। যেসব পুলিশ গোপনে তাদের হয়ে কাজ করছেন, আমলারা তাদের হয়ে কাজ করছেন, সশস্ত্র বাহিনীর সদস্য গোপনে তাদের হয়ে কাজ করছেন, তাদেরকে চিহ্নিত করুন। অনেক চিহ্নিত হয়েও গেছে। সময় যত যাচ্ছে পরিবেশ পরিস্থিতি অনেকটা মানে বদলে যাচ্ছে, আমরা আস্তে আস্তে এগুলো দেখছি। সরকার পতনের প্রথম দিকে আওয়ামী লীগের নেতাকর্মী, এমপি, মন্ত্রী তাদের মধ্যে যে ভয় ভীতিটা ছিল, বা আওয়ামী লীগের মধ্যে হুট করে মনে হয়েছে সারা বাংলাদেশে এই লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী রাতারাতি সব মনে হয় মাটির নিচে চলে গেছে, গর্তে চলে গেছে, একটা অজানা ভয় আতঙ্কের মধ্যে আসলেই ছিল। তবে সময়ের পরিবর্তনে ইউনূস সরকারের বেশ কিছু ব্যর্থতার কারণে আস্তে আস্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সরব হচ্ছে। আপনি জাস্ট গত এক সপ্তাহের আপনি যদি গণমাধ্যমকে ফোকাস করেন, যেমন জাস্ট গতকালকে তিনটা জেলাতে আওয়ামী লীগ কিন্তু বড় ধরনের একটা মিছিল দিছে, এখানে মোটামুটি শখানেক নেতাকর্মী নিয়ে। আবার বেশ কিছু জায়গায় পুলিশের উপর তারা হামলাও চালাইছে, অভিযান চালাইছে। ছাত্রলীগ এখন সমন্বয়কদেরকে খোঁজে খোঁজে বিভিন্ন বাসাবাড়িতে মেসে ঢুকেও কিন্তু মারধর করছে, অপারেশন চালাচ্ছে, ঝটিকা অভিযান চালাচ্ছে। এই যখন পরিস্থিতি, এই ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের বিশাল এক কর্মসূচি পালনের জন্য ঘোষণা আসছে, ইতিমধ্যে আপনারা জানেন। তো এর মাঝখানে আদালত প্রাঙ্গণে কখনো কান্না করতেন, কখনো ক্ষমা চাইতেন। শেখ হাসিনার নির্দেশে সবকিছু হয়েছে, মানে শেখ হাসিনাকে সহ যিনি ফাঁসিয়ে দিয়েছেন, আমাদের ওয়ান অ্যান্ড অনলি এই 24 জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন যিনি, জুনায়েদ আহমেদ পলক ভাই। হঠাৎ করেই বাঘের মতো একটা গর্জন দিয়ে পড়ছেন। জাস্ট আমার মনে হয় যে গত মাসখানেক আগেও ওনার এরকম জোর করে হাত ধরা একটা ছবি, কান্নার ছবি, তারপর ভালো নাই রে ভাই ভালো নাই। তো সেই জুনায়েদ আহমেদ পলকের ভিতরে হঠাৎ করেই বাঘের মতন একটা শক্তি সঞ্চয় হয়েছে, যেটা শুধু পলক ভাইয়ের মধ্যে না, অনেকের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে কিন্তু এই শক্তিটা সঞ্চয় করছেন। এটা হয়েছে কেন? এই সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণেই। তো আজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলার জন্য তাকে আনা হয়েছিল হাজিরা দেওয়ার জন্য। তো তিনি সেখানে আইসা ক্যামেরা দেখেই বলছেন একদম বলিষ্ঠ কণ্ঠে যে চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। আপনি ডায়লগটা বুঝছেন? তো তিনি বলছেন যে এখন আর চুপ করে থাকা যাবে না, এই সরকারের বিরুদ্ধে এবার বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে। রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরকম মামলা অ্যাভেলেবেল আমাদের রাজনৈতিক নেতারা যারা আছে তারা খায়। তো এই মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে তিনি যখন মানে কি বলা হয় যে কারাগারে ফিরছিলেন, তো সাংবাদিকরা স্বাভাবিকভাবে তার পিছনে পিছনে যাচ্ছিল। তো হাজতখানা নেওয়ার সময় তিনি বলছেন আপনার এই বক্তব্য যে চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। আদালত সূত্র বলছে যে পলককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আসামি পক্ষ রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন, আর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর উভয় পক্ষের শুনানি করেন। তো শুনানি শেষে রিমান্ডের আদেশ হয়েছে। আর এই ঘটনায় তাকে আবার হয়তো রিমান্ড ফেস করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় না, গত এক সপ্তাহ যাবত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, আজকেও দেখছি 10 জন গ্রেপ্তার হয়েছে, কোথাও 1 জন গ্রেপ্তার হয়েছে, কোথাও আবার জনতার হাতে ধোলাই খাচ্ছে, কোথাও আবার পাল্টাপাল্টি তারা ধোলাইও দিচ্ছে, শিবিরের উপর হামলা করছে। বিভিন্ন জায়গায় আপনার এই ধরনের ঘটনাগুলো ঘটছে। 6 মাসের মধ্যে আওয়ামী লীগ মোটামুটি লেভেলে একটা শক্তি সঞ্চয় করছে। এটা কেন করছে? কারণ মাঠ কন্ট্রোল নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে চুরি পড়ে পদত্যাগের জন্য কিন্তু ইনকিলাব মঞ্চ আহ্বান জানিয়েছেন। আর আমরা যদি দেখি বর্তমানে পুলিশ যতটা ফাংশন করার কথা ততটা তারা করতে পারছে না। তাদের দোষ দিয়েও লাভ নাই, কেননা এখন পুলিশ যদি ধরেন আমরা যেভাবে পুলিশ দেখে অভ্যস্ত, এখন যার যা মন খুশি, যার যেমন খুশি তেমনই আন্দোলন হচ্ছে। এখন পুলিশ যদি কোথাও বাধা দিচ্ছে, পুলিশের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, পুলিশের উপর হাত তোলা হচ্ছে। তো পুলিশ একটা বাড়ি দিলে মুহূর্তে পুলিশটা ধরে উল্টা বাইরানো হচ্ছে। তো এরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবে সরকার বা প্রশাসক যখন দুর্বল হয়ে যায় তখন শক্তি রেইজ করতে থাকে। আর আওয়ামী লীগ যে ধাক্কাটা ছিল সেটা কিন্তু অনেকাংশে কাটাই ফেলছে বোঝা যাচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে চিরুনি অভিযানের কথা বলা হচ্ছে, আবার এই সরকার নিজেরাই এখন রাজনৈতিক বাটে পড়ে গেছে। কিংস পার্টি গঠন থেকে শুরু করে অনেক কিছুতে সরকার নিজেদের যে নিরপেক্ষ অবস্থানটা ছিল সবার কাছে, অথবা জনপ্রিয়তা ছিল, এটা হারাই ফেলছে। ছাত্ররা একে অন্যের সাথে লাগালাগিতে আছে। তো সবকিছু মিলাইয়া যেভাবে যাচ্ছে, পলক ভাই দেখে শুধু আমার মনে হয়েছে 3 দিন আগে বিড়ালের মতন ম্যামে করা পলক ভাই আজকে তিনি বাঘের মতো যে গর্জন দিচ্ছেন, এই গর্জন যদি সব আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আসা শুরু করে দেন, ডক্টর ইউনূসকে খুবই লম্বা চূড়া একটা সিচুয়েশন মোকাবেলা করতে হবে। আপনি কি ভাবছেন এই যে 2 দিন আগে পরের পলকের মধ্যে আকাশ পাতাল পরিবর্তন, এমনকি তিনি রিমান্ডে শেখ হাসিনারে নিয়ে কত তথ্য দিয়ে দিয়েছিলেন?